দর্শক, বিরতির পরে আমরা ফিরে এলাম। আমরা একটু বিনিয়োগের সাইডে কিছু কথা আলোচনা করতে চাই। যেহেতু সৈয়দ নুরুল ইসলাম সাহেব আছেন, আপনি একজন উদ্যোক্তা, সুতরাং ব্যাংকের সঙ্গে আপনার কাজ কারবার তো অবশ্যই আছে। বলা হয়ে থাকে যে এখানে ব্যাংকের ইন্টারেস্ট রেট কোয়াইট হাই। এখন তো এটা ফ্রি, এখন তো কোনো ইয়ে নেই, এটা 17-17.5% চলে যায় এবং ইট ইজ হ্যাম্পারিং ইনভেস্টমেন্ট। এটা কি একটা যুক্তিসঙ্গত মানে কথা? আমি কিন্তু অর্থনীতি শুধু ইনভেস্টমেন্ট নির্ভর অর্থনীতিতে বিশ্বাস আমি করি না। আমি আবারও বলছি, আমি অর্থনীতির ছাত্র না। ব্যাংক রেট হাই করার পেছনে কিন্তু যুক্তি আছে টু কন্ট্রোল দ্য ইনফ্লেশন। কারণ আমরা 2008-10 সালে দেখেছি ব্যাংক রেটকে ইয়ে করে গুলশানের জমির দাম হয়েছিল 5 কোটি টাকা কাটা। টাকাটা ব্যাংক থেকে নিয়েই আমরা কিনেছিলাম। ইনভেস্টমেন্ট হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট হয় নাই। আপনাকে দেখতে হবে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের জন্য ওয়েদার ইউ হ্যাভ রাইট ইনফ্রাস্ট্রাকচার আর নট। এখানে ইন্টারেস্ট রেট কমিয়ে দিলে যে আমি ইনভেস্টমেন্ট করবো তা না, কিন্তু আপনি যদি ইন্টারেস্ট কমিয়ে যদি ইনভেস্টমেন্টকে আকৃষ্ট করেন, আমি মেশিন না কেনার, কারণ মেশিন কেনার জন্য আমার জায়গা লাগবে, আমার বিদ্যুৎ লাগবে, গ্যাস লাগবে, নেশন ইজ নট রেডি টু ডু ইট। সেই টাকাটা চলে যাবে জমির খাতে, হুইচ উই ডিড 5-10 years ব্যাক। আপনি দেখেন আমাদের মতো শিল্পপতিরা সিসির টাকা দিয়ে জমি কিনে গুলশান বনানীর জমির দাম 5 কোটি টাকা করেছে। বাংলাদেশের অর্থনীতিতে গুলশানের জমির দাম 5 কোটি হওয়ার কোনো যুক্তি আছে বলে মনে করি না। রাইটলি গভর্নমেন্ট ইজ ম্যানেজিং দ্য ইন্টারেস্ট রেট। আমার হয়তো অনেক বন্ধু বান্ধব বলবে তুমি এটা কি কথা বললা। বাংলাদেশের অর্থনীতিতে ফুল ফুটেছে কথাটা বলার পেছনে আমি আরেকটা আপনাদের সিক্রেট কথা বলি। বাংলাদেশে গত অর্থ বছরে প্রায় $3 billion ক্রস বর্ডার ফাইন্যান্স এসছে উইথ 4% ইন্টারেস্ট। $3 billion মানে প্রায় 24,000 কোটি টাকা। আর বাংলাদেশের প্রাইভেট ইনভেস্টমেন্ট ছিল 15%, ইফ আই এম নট ডুইং মিস্টেক। 15% যদি হয় আমাদের জিডিপির, সেখানেও প্রায় 30,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। আর $3 billion এসছে ক্রস বর্ডার ফাইন্যান্স, যেটাকে আমরা অফশোর ফাইন্যান্স বলি, উইথ এ লিবর প্লাস 2%, দ্যাট মিনস 4%। দ্যাট মিনস বাংলাদেশের প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু কম হয়নি। এখন দেখতে হবে এই প্রাইভেট ইনভেস্টমেন্টকে আসলে মধ্য আয়ের দেশে নিয়ে যেতে হলে এই প্রাইভেট ইনভেস্টমেন্টকে জিডিপির কত পার্সেন্টে নিয়ে যেতে হবে। আমি অর্থনীতি বুঝি না, তারপরে যে কথাটা বুঝি, বাংলাদেশকে যদি মধ্য আয়ের দেশে নিয়ে যেতে হয় আমাদের জিডিপির 30% প্রাইভেট ইনভেস্টমেন্টে নিয়ে যেতে হবে। এখন সেটা কি ইন্টারেস্ট রেট কমিয়ে নাকি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে? আমি মনে করি ইন্টারেস্ট রেট কমিয়ে না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, ডুইং বিজনেসকে ইমপ্রুভ করে। কারণ ইন্টারেস্ট রেট কমালে আমি যতটুকু না প্রোডাক্টিভ খাতে ইনভেস্ট করবো তার থেকে অনেক বেশি আনপ্রোডাক্টিভ খাতে ইনভেস্ট করব। একটা বড় সমস্যা তো এনার্জি। এই এনার্জিটাকে আমি যেমন মনে করেন মাটির নিচের এনার্জির উপর বিশ্বাস করে আমি আগামী প্রজন্মের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করব না। আমার আই ডোন্ট নো ওয়েদার আই হ্যাভ এনাফ রিসোর্স ইন আন্ডারগ্রাউন্ড ইন আর্থ। আমাকে অল্টারনেটিভ এনার্জি নিয়ে ভাবতে হবে। যে বন্ধুরা এখনো 3 টাকা গ্যাসের আশায় শিল্প কারখানা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, আমি বলবো আপনাদের দিবার স্বপ্ন বাদ দিয়ে 12 টাকার এনার্জি কস্টের উপর ভিত্তি করে কস্ট করে ইন্ডাস্ট্রি করেন। বিকজ আপনার হুইজ ইয়ার কম্পিটিটর? শ্রীলঙ্কা ইজ পেইং 16 টাকা, ইন্ডিয়া ইজ পেইং 12 টাকা, চায়না ইজ পেইং 30 টাকা অন এনার্জি কস্ট। আর আমি স্টিল এখনো আমি গতকাল একটা শোতে তর্কই বেজে দিলেন আমার এক বন্ধু বড় শিল্পপতি যে আমাদের এখানে গ্যাস নেই, বিদ্যুৎ নেই। 2 বছর আগে মাহাতিরের সাথে আমার মালয়েশিয়ার দেখা হয়েছে বাংলাদেশ মালয়েশিয়ান চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে। উনি আমাকে একটা কথা বলেছিল, আনটিল আনলেস বাংলাদেশ মেক দেয়ার এনার্জি সেক্টর দ্য কমার্শিয়াল সেক্টর, তারা এটাকে সাস্টেইন করতে পারবে না। তোমাকে আমি $10 billion দিলাম পাওয়ার বানানোর জন্য, পাওয়ার বানিয়ে তুমি 3 বছরও সাস্টেইন করতে পারবে না আনটিল আনলেস ইউ চার্জ দ্য রাইট প্রাইস। আপনি 10 টাকা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে 3 টাকা দিয়ে বিদ্যুৎ বিক্রি করে আমাদের পাওয়ার প্ল্যান্টকে আপনি মেনটেন করতে পারবেন না, হুইচ উই ডিড। আপনি দেখেন স্বাধীনতার পরবর্তীতে যেসব পাওয়ার প্ল্যান্ট গুলো আমরা করেছি, সেই পাওয়ার গুলো হোঁচট খেয়ে পড়ছে। কি জন্য? প্রোডাকশন কস্ট ওয়াজ 5 টাকা, উই সল্ড 2 টাকা। হু উইল টেক দিস রেসপন্সিবিলিটি? আমি ওনাদের দলে না। বাংলাদেশের শিল্পায়ন করতে হলে বাংলাদেশের এনার্জি কস্টকে কমার্শিয়াল ভ্যালু পে করতে হবে আমাদেরকে, আজকে হোক বা কালকে হোক। আনটিল আর আনলেস উই পে দ্য কমার্শিয়াল ভ্যালু অফ দ্য এনার্জি, আমাদের শিল্পায়ন হবে না, আমাদের এনার্জি ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে না। আমাদের এনার্জি ইন্ডাস্ট্রি ডেভেলপ না হলে আমাদের ইনভেস্টমেন্ট 30% যাবে না। আপনাকে বা সরকার যদি এখন 10% ফ্রড ট্রেডেও যদি আপনাকে যে ল্যান্ডিং রেট ইন্টারেস্ট দেও, আপনি ইনভেস্ট করতে পারবেন না প্রোডাক্টিভ খাতে, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার। পাওয়ারে যদি আপনি 4 টাকা করে পাওয়ার আশা করেন, সরকার যদি কোনো স্মার্ট গভর্নমেন্ট যদি হয়, তারা 4 টাকায় পাওয়ার দেওয়ার জন্য আপনাকে করবেন, ইউ হ্যাভ টু পে ফর দ্যাট 7 টাকা, 8 টাকা, 11 টাকা। হ্যাঁ, আই এম নট টেলিং দ্যাট 17 টাকা করবেন আপনি বিদ্যুৎ চুরি করে আমার উপর চাবেন, তাই না? রেশনালি উই হ্যাভ টু মেক আওয়ার এনার্জি সেক্টর এজ এ কমার্শিয়াল প্রোডাক্ট। দ্যাট মিন 60 টাকা থেকে 10 টার মধ্যে এনার্জি রেটকে মাথায় রেখে আমাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্টের যে চ্যালেঞ্জ, আমি
ব্যাংক ইন্টারেস্টকে মনে করি না। বাংলাদেশের শিল্পপতিরা, আমাদের ম্যানুফ্যাকচারার বা এন্টারপ্রেনার্স 20% ইন্টারেস্ট নিয়েও কিন্তু পে ব্যাক করেছি। আমরা যারা লিজিং কোম্পানি থেকে টাকা নিয়েছি সেটা মোর অর লেস ইন্টারেস্ট 20%, আমরা কিন্তু ডিফল্ট করে নেই, উই পেড ইট ব্যাক। তার অর্থ হচ্ছে বাংলাদেশের ইনভেস্টমেন্টের জন্য ইন্টারেস্ট রেট ইজ নট অ্যান ইস্যু। ইস্যু ইজ পলিটিক্যাল ইনস্টেবিলিটি, আনসার্টেনিটি অফ দ্য ফিউচার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এন্ড ইনফ্রাস্ট্রাকচার উই হ্যাভ টু ইনভেস্ট। ডক্টর হাসান মনসুর অনেকগুলো পয়েন্ট বললেন এবং আমি মোটামুটি ভাবে ওনার সাথে অনেকাংশেই একমত। আমি একটু সাপ্লিমেন্ট করবো কিছু কিছু জায়গায়, টু স্ট্রেংথেন হিজ আর্গুমেন্টস বেসিক্যালি। সেটা হচ্ছে আমরা সিম্পল কিছু অ্যারিথমেটিক করে রেখেছি যে অনেকেই মনে করতে পারেন যে টাকা নাই বলেই বিনিয়োগ হচ্ছে না। আমরা তখন দেখলাম যে 2011 সালে 9-10-11-তে সবচেয়ে বেশি মনিটারি এক্সপেনশন হয়েছে এবং সবচেয়ে বেশি ক্রেডিট এক্সপেনশন হয়েছে। বিনিয়োগ কিন্তু প্রাইভেট সেক্টর খাতে হয়নি, আইদার বাড়ে নাই বা কিছু কমেছে। তাহলে টাকাটা গেল কোথায়? টাকাটা কোথায় গেছে আমি গিয়ে আলাপ করেছি, কাজ সেটা আর বলবো না। টাকাটা কোন বিনিয়োগে যায় নাই, এটা স্পেকুলেশনে গিয়েছে। এটা একটা জিনিস মনে রাখতে হবে এবং সেটার ফল কিন্তু এখন আমরা দিচ্ছি। এই যে ব্যাংকগুলোর যে ঋণ মান কমে গেল, আজকের যে প্রথম আলোতে বিরাট একটা আর্টিকেল, খাতুনগঞ্জের ব্যবসায়ীদের যে দুরবস্থা, তারা হাজার হাজার কোটি টাকা দিয়ে জমি কিনে রেখেছে এবং আসল বিজনেসে খাটায় নেই, যার ফলে এখন জমির দাম কমে যাচ্ছে, ব্যাংকগুলো ধরা খেয়ে যাচ্ছে, বিজনেসম্যানরা তো গেছে। তো এই যে পরিবেশটা, এটা কিন্তু ওই সস্তা টাকা সস্তা কোনো কিছু দিতে হয় না, ন্যায্য দামে দিতে হয়। এবং সেক্ষেত্রে ওনার সাথে আমি একমত যে গ্যাসের দাম, বিদ্যুতের দাম, এগুলোকে সস্তা রাখা যাবে না। সস্তা 3 অবস্থা। এটা তার ফলে কি হয়, যে টাকাটাকে আমি উঠিয়ে বিনিয়োগটা করতে পারবো ওই খাতে, আরো গ্যাস সাপ্লাই করতে পারবো, আরো বিদ্যুৎ দিতে পারবো, সেটা আমি পারবো না। তাহলে আমি ওই অল্প কিছু বিদ্যুৎ সবাইকে সস্তায় খাইয়ে রিজেনারেশনের আমি তো আমার প্রবৃদ্ধিকে অর্জন করতে পারবো না। তাহলে আমার লাভটা কি? আলটিমেট সলিউশনটা কোথায়? ওই বড় বড় কথা বললে হবে না যে আমার সামর্থ্য কি। সামর্থ্য দিয়ে কথা না, তোমার ইফ ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বাই, ইউ বাই। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বাই, ডোন্ট বাই। জাস্ট লিভ। ইটস নট ইউর রাইট, ইটস ইউর কনসাম্পশন। আমাকে বিদ্যুৎ দিতেই হবে এমন কোনো কথা নেই। আমরা হারিকেনে বাতিতে পড়ি নেই, অবশ্যই পড়েছি। আমি অর্জন করতে হবে আমাকে বিদ্যুতের জন্য, সেটা আমাকে কনজিউমার হিসেবে আমাকে দিতে হবে। না, আমি যেটা কথাটা আসবো সেটা হচ্ছে আরেকটা জিনিস, যে মানে সার্ভে করে দেখা গেছে, যে ডুইং বিজনেস সার্ভেতে দেখা গেছে যে ইন্টারেস্ট রেটটা, ফাইন্যান্সিং কস্টটা উদ্যোক্তাদের কাছে, বিনিয়োগকারীদের কাছে 5ম বা 6ষ্ঠ স্থানে। প্রথম হচ্ছে করাপশন, গভর্নেন্স ইজ দ্য মেজর গভর্নেন্স। তারপরে আসছে ইনফ্রাস্ট্রাকচার, তারপরে আরেকটু সারপ্রাইজিং, তারপরে তারা প্রায়োরিটি দিচ্ছে লেবার স্কিল, ন্যাচারালি, তারপরেও হচ্ছে ফাইন্যান্সিং কস্ট। কাজে ফাইন্যান্সিং কস্ট আমাদের বেশিরভাগ ফেডারেশন চেম্বার নিয়ে যেটা নিয়ে উনারা বেশি কথাবার্তা বলেন, সেটা কিন্তু উনাদের নিজেদের, তারা সার্ভের বক্তারের পার্টিসিপেট কিন্তু উনারাই, তাদের নিজেদের প্রতিফলনেই কিন্তু সেটা আসে না। কাজে এটা মনে রাখতে হবে যে আসল সমস্যাটা অন্য জায়গায়, এটা ফাইন্যান্সিংটা না। এবং সেই জন্য সরকার, বাংলাদেশ ব্যাংকেরও উচিত হবে সেইভাবেই পলিসি নেওয়া, যাতে যে আসল ইম্পেডিমেন্ট গুলো, করাপশনটা কিভাবে কমানো যায়, কিভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিতে পারি, এগুলো যদি করতে পারি তাহলে প্রকৃত বিনিয়োগ অবশ্যই আসবে। সেটা দেশের ভিতর থেকে আসবে, দেশের বাইরে থেকে আসবে এফডিআই হিসেবে, এবং আমরা আমাদের বিনিয়োগের লেভেল 30% কেন 35% করা কোনো দূরের ব্যাপার না। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয়, জিডিপি গ্রোথ, এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়। কেউ কেউ মনে করেন যে এটা আসলে ফাইন্যান্সিয়াল, মানে ইকোনমিক গ্রোথের জন্য আসলে এটা ইমমেটেরিয়াল, এরকমও কেউ কেউ বলেন। জানি না কেন বলেন, আমিও ছাত্র না, বলে যে এটা নিয়ে বিতর্ক করার কোনো দরকার নেই, ইউ জাস্ট গো টেক মানি, ইনভেস্ট, গো হেড। সুতরাং এটা তারা অর্থনীতি সম্পর্কে কথা বলবো, মানি ইনভেস্ট করলেই যদি ইনভেস্টমেন্ট হয়, তাহলে পরে তো আমি টাকা ছাপালেই আমার দেশের প্রবৃদ্ধি হয়ে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাব। কিন্তু আসলে কি হবেন আপনি? জিম্বাবুয়ে হবেন, যেখানে ইনফ্লেশন ছিল 10 লক্ষ %। এটাই হবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র হবে না, এটা মনে রাখতে। আমাদের জিডিপি গ্রোথ এখন বলা হচ্ছে অ্যারাউন্ড 6 প্লাস মাইনাস 6, লিটল ওভার 6, টার্গেট 10। না, এখানে কিন্তু আমার একটা কথা আছে, আমি যদি পাই, যে জিডিপি অনেক সময় পাগলা ঘোড়া বানানো যাবে না। কারণ আপনাকে দেখতে হবে প্রান্তিক জনগোষ্ঠী এই উন্নয়নের অভিযাত্রা
পিষ্ট হচ্ছে কিনা। আপনি সাম্প্রতিক চায়নার কথা বলেন, চায়না কিন্তু মোস্ট ভাইব্রেন্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু চায়নাতে কিন্তু মিডল এন্ড লোয়ার মিডল ক্লাস পিপল আর সাফারিং। আমি চায়নাতে 20 বছর ধরে চায়নার লোকজনকে আমি স্টাডি করি। যে চাইনিজ মেয়েটার সাথে আমার 20 বছর আগে পরিচয় হয়েছিল, সে কিন্তু $100 চাকরি করত, এখন সে $2,500 পায়। এখনো যদি আপনি কল করেন, তাকে যদি বলেন আর ইউ হ্যাপি উইথ, নো আই এম নট হ্যাপি। ওয়াই? বিকজ আই ইউজ টু গেট মাই বান 3 bites at the cost of 1 RMB. Now I'm getting my bun 1 bites at the cost of 3 RMB. চায়নার অর্থনীতিতে একজন মেয়ে চাই বলছে। আমাদের একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আমাদের একজন দর্শক আছেন। হ্যালো, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আমি শাহাদ বলছি বাড্ডা থেকে। জি বলুন। হ্যালো, জি বলুন। স্যারের কাছে প্রশ্ন হলো যে গার্মেন্টস শ্রমিকদের কষ্টের টাকা দিয়ে আজকে যারা নাকি বিজিএমইতে আছেন, ওনারা দর্জির দোকানও খোলার ওনাদের সামর্থ্য ছিল না। ওনারা এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। এই গরিব গার্মেন্টস এর রক্ত বিক্রি করা টাকা দিয়ে তাদের নিম্নতম মজুরি 8,000 টাকা, এটা নাথিং বাংলাদেশের জন্য। প্রশ্নটা বলুন। $1 কামাই করে তাদের এই প্রশ্নটা বলুন। এত কষ্ট কেন? ধন্যবাদ আপনাকে। নিম্নতম মজুরি, এটা সংক্ষেপে এক লাইনে যদি বলেন। আসলে উনি যেটা বলেছেন, উনি তো সমাজের বাইরের কেউ না, শ্রমিক এবং মালিকের দ্বন্দ্বটা থাকবেন, উনি শ্রমিকের পক্ষে বলেছেন। 8,000 টাকার মজুরির দাবি ওনার দৃষ্টিতেও যৌক্তিক না, আমার দৃষ্টিতে যৌক্তিক কিনা আমাকে দেখতে হবে। বিকজ এখানে কিন্তু কাজ করে শ্রমিক, মেশিন and প্রোডাক্ট সবকিছু মিলে আমরা 8,000 টাকা দিয়ে যদি শ্রমিকদের মজুরি দিয়ে যদি গার্মেন্টস বিক্রি করতে হয়, সেই গার্মেন্ট বিক্রি হবে কিনা দেখতে হবে, এবং সেই গার্মেন্ট বিক্রি না হলে ওনার 8,000 টাকার মজুরিটা কে দেবেন আমি জানি না। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে শ্রম, মানে এটা দ্বন্দ্বের কথা বলেছেন, শ্রেণী দ্বন্দ্বের কথা বলেছেন। আমি শ্রেণী দ্বন্দ্বের দিকে যেতে চাচ্ছি না, আসলে হি হ্যাজ রাইট টু টক অ্যাবাউট ইট। আমার অন্য বিষয় চলে যাওয়া আলোচনার বিষয়ও না, আলোচনার বিষয় না। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, হ্যাঁ, যে জিডিপি। আমার মনে হয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, অগ্রসমান উন্নয়নশীল দেশে জিডিপি গ্রোথটাকেও হ্রাস টেনে ধরা উচিত ইন রেশনাল পার্সেন্টেজ। এখন আমরা 6.5, গভর্নমেন্ট বলছে 6.7, আমরা উই ওয়ান্ট টু অ্যাচিভ 8%। আমার মনে হয় যে আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে 7 to 8% জিডিপি আরো কত বছর ধরে আমরা নিয়ে যাব, নাকি আমরা আগামী বছর 12% জিডিপিতে যাবো, এটা নিয়ে আসলে অর্থনীতিবিদরা আসলে গবেষণা করা উচিত। কারণ আমি যেটা বুঝি যে জিডিপির পাগলা ঘোড়া, আমি বলি উন্নয়নের অভিযাত্রায় পিষ্ট হয়ে আমার প্রান্তিক জনগোষ্ঠী কষ্ট পাচ্ছে কিনা সেটা আমার দেখতে হবে। কারণ আমাদের মনে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের সুষম বন্টন হয় না। আমাদের কিন্তু সম্পদের সুষম বন্টনের দিকে আগাতে হবে, জিডিপিকে গ্রোথটাকে 8-এর উপর নিয়ে যাওয়ার আগে। কারণ এই জিডিপি গ্রোথের বেনিফিশিয়ারি কিন্তু আমরা। হয়তো দেখবেন অনেক এয়ারলাইন্স বেশি বেশি করে ঢাকায় নামছে, এই জিডিপির কারণে ঢাকা থেকে যাওয়ার সময় বিজনেস ক্লাসের টিকিট এখন পাওয়া যায় না, সামনেও পাওয়া যাবে না। দিস আর নট দ্য সাইন অফ দ্য ডেভেলপমেন্ট। জিডিপিকে আমি মনে করি রেশনাল রাখতে হলে আমাদের মতো দেশে, ঘন বসতিপূর্ণ দেশ যেখানে এখনো বৃহৎ জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী দরিদ্র সীমার কাছাকাছি, আমি দরিদ্র সীমার নিচে এখন বলি না, কাছাকাছি, সেই সব দেশের অর্থনীতি জিডিপিকে স্বপ্নের মতো 10-12% স্বপ্ন যারা দেখে, তারা অর্থনীতির সাইড এফেক্ট গুলো সম্পর্কে ধারণা আছে বলে মনে করেন। আমি মনে করি আগামী অন্তত 10টা বছর বাংলাদেশের জিডিপিকে 7 to 8-এর মধ্যে রাখা উচিত। এবং হাসান মনসুর সাহেব আমার ভালো বলতে পারবেন এই বিষয়টা নিয়ে, আপনি যদি বলেন। না, অবশ্যই জিডিপির প্রবৃদ্ধি আমরা চাই, কিন্তু এটাও সত্যি কথা যে প্রবৃদ্ধিটা হতে হবে ইনক্লুসিভ, অর্থাৎ সবাই যেন এটার একটা অংশ পায়, সবাই যেন এর থেকে বেনিফিট লাভ করে। সামাজিক কোন প্রান্তিক গোষ্ঠীকে ফেলে রেখে কিন্তু অর্থনীতি এগিয়ে যেতে পারবে না বেশি দিন। তো সেই জন্য যেটাকে আমরা সবসময় বলি যে ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেইনেবল জিডিপি গ্রোথ। সাস্টেইনেবলটা কেন আমি এমফাসাইজ করছি? আমি 1 বছর বা 10% করলাম, পরের বছর মুখ থুবড়ে পড়ে গেলাম। কেন পড়ে গেলাম? দেখা গেল যে আমার ইম্পোর্ট এত বেশি হয়েছে, আমার এক্সপোর্ট কম হয়েছে, সব মিলিয়ে ইনফ্লেশন বেড়ে গেছে, সব মিলিয়ে অর্থনীতিতে দেখা গেল ওয়েজ প্রেশারটা এত বেশি হলো, 8,000 কেন তারা 12,000 টাকা করে বেতন চাওয়া শুরু করে দিল, অর্থনীতি টালমাটাল হয়ে যেতে পারে, নেগেটিভ হয়ে গেল। এই জন্য যেটা প্রয়োজন সেটা হলো একটা স্টেডি সাস্টেইনড জিডিপি গ্রোথ, যেটা আমরা বেশ অনেকদিন ধরে 6% আছে। 6% কিন্তু আমরা আছি গত 1 দশক ধরে। তার আগের 1 দশক কিন্তু আমরা 5% ছিলাম, তার আগের 1 দশকে আমরা 4% ছিলাম। কাজে আমি যখন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন আমরা সরকারের সাথে আমরা কিছু সাহায্য করেছিলাম, এই ক্ষেত্রে একটা ডিবেট হচ্ছিল যে আমরা কি সরকারের প্রাথমিক কি ছিল 9%, মনে আছে কিনা আপনি জানেন, আওয়ামী লীগের আমরা বলেছিলাম যে 9 পারবেন না, পারা উচিত না, পারবেন না। কারণ বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের যে প্রোগ্রেস, সবকিছু নিলেও
আমরা 1 দশক লাগে 1% করে বাড়তে। রাইট। এবং সেই হিসাবে যদি আমরা 8 সপ্তাহ 8-এ যেতে পারি, দ্যাট উইল বি ডাবল দ্য পেস। 8-এ যেতে 5 বছরে, দ্যাট উইল বি এবং আমরা পারলাম না, আসলে তো আমরা পারিনি। আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত যে প্রথম 5 বছর যদি আমরা 7-এ যেতে পারি, সেটাও একটা বিরাট একটা অর্জন হবে। সেটাও একটা হবে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু যাই হোক চেষ্টা করতে হবে আমাদেরকে। যদি আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি, আমি নিশ্চয়ই 7 বা 8 একটা সাস্টেইন ওয়েতে আমরা করতে অবশ্যই পারব। সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ ডক্টর হাসান মনসুর এবং ধন্যবাদ সৈয়দ নুরুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমাদের দুজন আলোচক অর্থনীতি বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করলেন, আলোকপাত করার চেষ্টা করলেন, এবং একটি বিষয়ে আমরা ওনাদের আলোচনা থেকে নিঃসন্দেহে বলতে পারি যে বাংলাদেশের অর্থনীতি ইজ মার্চিং ফরওয়ার্ড, সামনের দিকে যাচ্ছে। সমস্যা আছে, তবে গত কয়েক বছর ধরে অর্থনীতির ম্যানেজমেন্টটিও উল্লেখযোগ্যভাবে ভালো হয়েছে, যার রেজাল্ট অর্থনীতির অর্জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আমাদের নিশ্চয়ই আস্থা আছে যে আমাদের অন্যান্য ফ্যাক্টরস যদি ভালো থাকে তো নিশ্চয়ই আমাদের অর্থনীতি সামনের দিকে আরো অর্জন করতে পারবে। এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।